এই তোমরা সবাই ভিডিও অন করো তোমাদের। আমার এখানে অসুবিধা নেই, তোরা আছে তুমি। এই তোমরা সবাই ভিডিও অন করো একসাথে। কত আছে? 19 জন। আচ্ছা ঠিক আছে। হ্যালো, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার। আমরা আবার আজকে একটা টপিক নিয়ে আলোচনা করব, যেটা তোমাদের জানা উচিত। তোমাদের ঘরের চিকিৎসা, তোমাদের ফ্যামিলি চিকিৎসা, ডায়াবেটিস। উই হ্যাভ ডিসকাসড ইট আর্লিয়ার। আজকে আমরা একটু এক্সাম ওরিয়েন্টেড আলোচনা করি। কান চোখ খোলা রাখো, ভিডিওটা অন করে রাখো। আমি যেহেতু এক্সামিনার, কাজে আমি যেগুলো বলবো পরীক্ষা এগুলাই ধরবো। দ্যাট উইল বি ইজিয়ার ফর ইউ টু পাস ইন দ্য এক্সাম। তো তোমাদের পার্টিসিপেন্ট কত? 21 জন না? আমরা স্টার্ট করে দিই অলরেডি। হোয়াট ইজ ডায়াবেটিস? বাংলা হচ্ছে বহুমূত্র, কিন্তু অনেক কারণে বহুমূত্র হইতে পারে। তোমরা যদি ক্রিকেট খেলা দেখো, কোনো থ্রিলিং মুভি দেখো, সেখানে দেখা যাচ্ছে কিছুক্ষণ পরে আমাদের খুব ইউরিনের ব্যাগ হয়, পলিইউরিয়া হয়, বাথরুমে জায়গা পাওয়া যায় না, সেখানে ঠাঁই নেয়। এগুলো পলিইউরিয়া, এগুলোকে আমরা ডায়াবেটিস বলবো না। ডায়াবেটিসের সুনির্দিষ্ট ডেফিনিশন হলো, ডায়াবেটিস ইজ এ মেটাবলিক ডিসঅর্ডার characterized by কি বাড়বে কি? হাইপারগ্লাইসেমিয়া। গুড বয়। characterized by hyperglycemia, রক্তে সুগার বেড়ে যেতে হবে। তারপরে তোমার অল্টার্ড মেটাবলিজম, কিসের ঝামেলা? বেশিরভাগ কার্বোহাইড্রেট বলা হয়তো আগে সুগারে, এখন বলা হয় যে এটা কার্বোহাইড্রেট, লিপিড অ্যান্ড প্রোটিন। তাহলে ইট ইজ এ মেটাবলিক ডিসঅর্ডার অফ কার্বোহাইড্রেট, লিপিড অ্যান্ড প্রোটিন, characterized by the hyperglycemia. হাইপারগ্লাইসেমিয়া দিয়া তোমার পরের লাইনে বলতে পারো তোমার represented by অথবা the clinical features are polyuria, polydyspia মানে ঘন ঘন পেশাব, polydyspia মানে ঘন ঘন পানি খাবে, পলিফেজিয়া মানে খাই করবে, কারণ সুগার যেহেতু সেলের ভিতরে ঢুকতে পারতেছে না, শরীরে এনার্জি পাচ্ছে না। পলিউরিয়া, পলিডিসপিয়া এবং পলিফেজিয়া। পরের লাইন ইম্পর্টেন্ট, বলার পরে পুরো পিকচারটা চলে আসে। ডিউ টু, পরে দিয়ে আমরা কি বলবো? অ্যাবসলিউট অর রিলেটিভ ডিফিসিয়েন্সি অফ ইনসুলিন। তাইলে কি সুন্দর এক কথার ভিতরে চলে আসলো। ইট ইজ এ মেটাবলিক ডিসঅর্ডার অফ fat, protein and carbohydrate characterized by the hyperglycemia. It is the salient feature are polyuria, polydyspia, কি বললাম? পলিফেজিয়া, খাই করবে, কারণ তার বডি এনার্জি পাচ্ছে না। তার রক্তে প্রচুর এনার্জি, কিন্তু সুগার বাটা ঢুকতে পারতেছে না। কেন? ডিউ টু লেক অফ অ্যাবসলিউট অর রিলেটিভ লেক অফ হরমোন, ইনসুলিন হরমোন। তাহলে কি সুন্দর ডেফিনেশনটা। যদি অ্যাবসলিউট হরমোন ডিফিসিয়েন্সি হয়, তাকে আমরা বলবো টাইপ 1 ডায়াবেটিস অথবা ইনসুলিন ডিপেন্ডেন্ট ডায়াবেটিস মেলাইটাস। এটার অ্যান্সার কি? এটা ইনসুলিন ডিপেন্ডেন্ট বলতে কি বোঝা যায়? টাইপ 1 এর জন্য চিকিৎসা করতে হলে কি লাগবে? আমার ওরাল হাইপোগ্লাইসেমিক দিয়ে হবে? নামটাই দিছে ইনসুলিন ডিপেন্ডেন্ট। কাজে তুমি যদি বোকার মতো বাইরেতে বলো, হ্যাঁ স্যার এখানে ওরাল হাইপোগ্লাইসেমিক দেওয়া যাবে, তারপরে না হলে ইনজেকশন যাবে না, নাম দিছে। তোমার যদি বলে যে ইয়ার খালেদা জিয়ার ছেলে তারেকের মার নাম কি? 1 সেকেন্ডে বলো। খালেদা জিয়া। ঠিক ইনসুলিন ডিপেন্ডেন্ট ডায়াবেটিসের চিকিৎসাই হলো ইনসুলিন। এখানেও আর অন্য কোনো ওষুধের কোনো প্লেস নাই। তাহলে এ হলো একটা টাইপ 1, আর টাইপ 2 হলো নন ইনসুলিন ডিপেন্ডেন্ট। সেখানে ইনসুলিন অ্যাবসলিউটলি নাই, কিছুটা আছে, রিলেটিভ ডিফিসিয়েন্সি, নানা কারণে ইনসুলিন কাজ করে না, অথবা সেল ইনসুলিনের প্রতি রেসপন্স করে না, অথবা কোনো একটা ঘাপলার কারণে যথাযথ ইনসুলিন পাচ্ছে না।
টাইপ 1 এর চিকিৎসা ইনসুলিন ছাড়া কোনো উপায় নাই, the only and the last and first হলো ইনসুলিন। টাইপ 2 তে আমরা চেষ্টা করতে পারি ট্যাবলেট দিয়ে, which is called OHA। মাহমুদুল হাসান, তোমাকে খুব টায়ার্ড মনে হচ্ছে, ঘুম থেকে উঠছো বোধহয়। OH এর ফুল কনস্ট্রাকশন কি বলো? স্যার ওরাল হাইপোগ্লাইসেমিক তোমাকে না, তোমাকে এজেন্ট। মাহমুদুলকে একটু টায়ার্ড মনে হচ্ছে, ওরা জিজ্ঞাসা করতেছি। OHA মানে কি? ওরাল হাইপোগ্লাইসেমিক ওরাল হাইপোগ্লাইসেমিক এজেন্টস। স্যার অসুস্থ স্যার, মাহমুদুল হাসান ও করোনা পজিটিভ। তাই নাকি? সে অসুস্থ, অসুবিধা নাই। অসুস্থ হলে ইন্টারাকশন করে আরো কিছুটা উদ্দীপ্ত হবে। ওরাল হাইপোগ্লাইসেমিক এজেন্ট, এর মধ্যে আমরা অনেকগুলো ক্যাটাগরি করি, আমি পরে যাব। আগে আসো আমরা ইনসুলিন ব্যাটারি নিয়ে একটু আলোচনা করি। ইনসুলিনের স্ট্রাকচার, ইনসুলিনের স্ট্রাকচার যদি আমরা আলোচনা করি, সেটা হলো ইনসুলিনের এটা দুইটা ইউনিট আছে, এ ইউনিট আর বি ইউনিট। এ চেইন আছে 21টা অ্যামাইনো অ্যাসিড, বি চেইন আছে 30। সরি, কত স্ট্রাকচার কি? সরি সরি সরি, এনি কোয়েশ্চেন? কথা বেজে বেজে কত আসছে বাঁচতেছে স্যার, কত বাঁচতেছে? আচ্ছা, কথা ভেঙে ভেঙে আসতেছে। এটা তো আমাদের এখানে তো খুব হাই পাওয়ারের। এখন ঠিক আছে। আচ্ছা, স্ট্রাকচার অফ দি ইনসুলিন হলো দুইটা ইউনিট আছে, এ ইউনিট এবং বি ইউনিট। টোটালি 51 অ্যামাইনো অ্যাসিড। এই ইউনিটে আমরা জানি 21টা আছে, বি ইউনিটে আছে 30টা। এই মোট 51টা অ্যামাইনো অ্যাসিড দিয়ে ইনসুলিনের স্ট্রাকচারটা তৈরি। এখন ন্যাচারাল ইনসুলিন ইজ এ পলিপেপটাইড। ন্যাচারাল ইনসুলিন হলো একটা প্রোটিন। তোমরা জানো পেপটাইড, পলিপেপটাইড, প্রোটিন, এগুলো কার্বন অ্যাটম, জানো এগুলো? স্যার কথা বাঁচতেছে আপনার, বুঝতেছি না। আমার কথা কেন যে বেজে বেজে যাচ্ছে আমি তো বুঝতেছি না। কোন স্ট্রাকচারের কার্বনের অ্যাটম যদি 100 এর বেশি হয় এটা প্রোটিন, 10টার বেশি 100 এর কম এটা পলিপেপটাইড, আর লেস দেন 10 হলে হবে পেপটাইড। তাহলে প্রোটিনের যে চেইন আছে সেখানে কার্বন যদি 10টার কম হয় এটা হবে পেপটাইড, 10টা থেকে 100টা হলে পলিপেপটাইড, 100টার উপরে গেলে দ্যাট ইজ ফুল প্রোটিন। এগুলো তোমার বায়োকেমিস্ট্রি নলেজকে একটু এনরিচ করার জন্য। তাহলে ইনসুলিন কোত্থেকে আসে? ইনসুলিন আসে প্যানক্রিজের বিটা সেল থেকে। মাহমুদুল হাসান, আলফা সেল থেকে কি আসে? তোমার একটু স্টিমুলেশন দিচ্ছি। গ্লুকাগন, গুড বয়। আর বিটা সেল থেকে আসে ইনসুলিন। ইনসুলিন। তো কি সুন্দর আল্লাহর ব্যবস্থা দেখো। ডান দিকে রাখ ইনসুলিন, আলফা সেল দিচ্ছে, সে কি করে? সুগার ইউটিলাইজ করে, সুগারকে কমায় দেয় বডিতে, সুগারকে ঢুকায় দেয় কোষের ভিতরে। আর আলফা সেল কি করে? গ্লুকাগনে উল্টা, সে সুগারকে বাড়ায় দেয়। তাহলে হাইপোগ্লাইসেমিক শকে, যেখানে গ্লুকোজের তোমার গ্লুকোজের কারণে শকে চলে গেছে, হাইপোগ্লাইসিমিয়া, এত বেশি ওষুধ খাইছে বা এত এক্সজশন বা কোনো কারণে গ্লুকোজ ফল করে গেছে, তাহলে আমরা গ্লুকাগন দিলে গ্লুকোজ অফ হয়ে যাবে। তবে হাইপোগ্লাইসেমিয়ার চিকিৎসা খুব সহজ, মিষ্টি বা এই জাতীয় কোনো কিছু দিলেই রোগী সুস্থ হয়ে যায়। কিন্তু তোমার যখন বলা হবে ক্লাসে বা ভাইভাতে ম্যানেজ এ হাইপোগ্লাইসেমিক শক, কিভাবে অ্যাডভান্স করবা দেখি? ইনসান বলো তো, ম্যানেজ এ হাইপোগ্লাইসেমিক শক। ইনসান, রোল নাম্বার 11, ইনসানুল্লাহ। স্যার ম্যানেজ এ হাইপোগ্লাইসেমিক হ্যালো শক। স্যার, শুনতেছেন? হ্যাঁ শুনতেছি। ম্যানেজ এ হাইপোগ্লাইসেমিক শক। কই বলো? কোনো জিনিস খাওয়াই দিব? ফাতেমা পারবা? বিবি জি ফাতেমা, স্যার। কিভাবে আগাবা পরীক্ষার হলে ভাইভাতে? স্যার চিনির শরবত। স্যার ডিএনএস স্যালাইন দিব ইন্ট্রাভেনাস। আরে আমার মেডিকেলের ছেলেমেয়েরা এইভাবে বললে, এটার নাম দিচ্ছে ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ, কথাগুলো তো ইন্টারন্যাশনাল নয়। তোমাকে প্রথম আগাইতে হবে স্যার, ইফ দি পেশেন্ট ইজ কনশাস আই উইল ডু দিস 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 দিস, ইফ দি পেশেন্ট ইজ আনকনশাস আই উইল ডু দিস 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 দিস। এটা একটা সুন্দর স্টার্টিং।
যদি কনসিয়াস থাকে কি করবা? শকে তো আনকনসিয়াস হইতে পারে। স্যার কনসিয়াস থাকলে ওরালি কার্বোহাইড্রেটস দিব, সুগার সুগার বা গ্লুকোজ ওয়াটার। এক্সিলেন্ট, এই তো একটা কথা। আর যদি আনকনসিয়াস থাকে স্যার ইন্ট্রাভেনাস গ্লুকোজ দিব। 50 ml of 50% গ্লুকোজ আইভি। কে বলছো, তোমার নাম কি? ফাতেমা জিজ্ঞাসা বিবি করছে, সে ফাতেমা। আনসার করছে সুন্দর। 2 নাম্বার, তোমার কাছে কোনো গ্লুকোজও নাই, আইভি সেটও নাই, সে অবস্থায় কেমনে বাঁচাবে রুগীরে? চকলেট ফাতেমা, জি স্যার। গ্লুকোজ, তোমার আইভি সেটও হাতে নাই, গ্লুকোজও নাই, কিন্তু রুগী বাঁচাইতে হবে, কি অল্টারনেটিভ আছে? আনকনসিয়াস পেশেন্ট। Any hormone that can raise the sugar? গ্লুকোকর্টিকয়েডস। এই বেটি, কিছুক্ষণ আগে বললাম, তুমি অ্যাটেনশন ছিল না। গ্লুকাগন, গ্লুকাগন স্যার। হ্যাঁ, এগুলো বলতে পারলে তো ভাইবা বোর্ডে আমরা এক্সটার্নাল কে বলবো যে দেখেন আমার ছেলেমেয়েরা পারতেছে। কিছুক্ষণ আগে কি বললাম, আল্লাহ এমন একটা সিস্টেম করছে, এইদিকে দেখছে ইনসুলিন যে সুগার ইউটিলাইজ করে, ওদিকে রাখছে গ্লুকাগন যে সুগারকে বাড়ায় দেয়। তাইলে আমি যদি গ্লুকাগন ইনজেকশন দিতে পারি, আমি সুগারটা বাড়াই দেবো, এটা আনকনসিয়াসের ক্ষেত্রে। এনিওয়ে, আমরা তোমাদেরকে রিটেনের জন্য বলবো যে অ্যাকশন অফ ইনসুলিন, কার্বোহাইড্রেট মেটাবলিজম কি করে, লিপিড মেটাবলিজম কি করে, এই জিনিসগুলা তোমরা শিখে নিবা। প্রোটিন মেটাবলিজম, এটা হলো রিটেনের জন্য। মেডিকেল কলেজে বেশি ফেল যাচ্ছে রিটেনে, ভাইভাতে তো টিচাররা হেল্প করে, কিছু না কিছু পারে, কিন্তু রিটেনে ফেল করলে আমাদের একটা নম্বর বাড়াবার কোনো উপায় নেই। সুতরাং অ্যাকশন অফ ইনসুলিন, এই হেডলাইনে তোমরা অ্যাকশন অন কার্বোহাইড্রেট, অ্যাকশন অন লিপিড, অ্যাকশন অন প্রোটিন, এইভাবে করবা, কারণ এগুলো আমরা এখন ডিটেল যাব না। এরপরে মেকানিজম অফ অ্যাকশন অফ ইনসুলিন, ইনসুলিন কি মেকানিজমে কাজ করে দেখি এবার। মাইশা বলতো ইনসুলিন রিসেপ্টরের কি নাম? রুল 32। স্যার ইনসুলিন রিসেপ্টরের নাম ইনসুলিন রিসেপ্টর। আরে আল্লাহ, মাইশার কি আর কাইনেস রিসেপ্টর। কাইনেজ, মাইশা তো ফেল করে গেল। টাইরোসিন কাইনেজ, আর কি বুদ্ধিমান আমার ক্লাসে আছে, এই টাইরোসিন কাইনেজের মলিকুলার ওয়েট কত? সাবরিনা, চেহারা দেখা যাচ্ছে না, আসো তুমি? সাবরিনা? জি স্যার। টাইরোসিন কাইনেজের মলিকুলার ওয়েট জানা আছে? আমি আজকে খুব হেভি কিছু আলোচনা করতেছি না, ভাইবার টার্গেট করে আলোচনা করতেছি। টাইরোসিন কাইনেজের মলিকুলার ওয়েট কত? ইনসুলিনের মলিকুলার ওয়েট কত? স্যার 5808 ডালটন। এক্সিলেন্ট, গুড গার্ল ইন দ্য আর্লি মর্নিং। তাইলে ইনসুলিনের নিজের ওজন হলো 5805 বা সামথিং, কিন্তু তার যে চালায়, তার যে রিসেপ্টরের ওজন কত? 5,000। somebody is telling? স্যার 3 লাখ থেকে 5,000। এরকম লাখের ভিতরে হবে, আমার মনে হয় 3 লাখ বা 1 লাখ, লাখে চলে যাবে। তাহলে এখানে একটু হাস্যকর, বাজার থেকে গরু কিনছো 5,000 টাকা দিয়া, গরুটা যে ঠেলি আনতেছে তারা দিতে হচ্ছে 10,000 টাকা। ইনসুলিনের নিজের ওজন হলো মাত্র 5,000 সামথিং, অথচ তার রিসেপ্টরের ওজন হলো লাখের উপরে, লাখ সামথিং বলে গেছেন। এনিওয়ে, তাহলে এই ছোট্ট ছোট্ট জিনিসগুলো মেকানিজম অফ অ্যাকশন অফ, 3,50,000। হ্যাঁ 3 লাখ সামথিং হবে। মেকানিজম অফ অ্যাকশন অফ ইনসুলিন, এটা একটু পড়তে হবে। আসলে আমরা সাইড ইফেক্ট, সংক্ষেপ জিনিস যেগুলো না পারলে এক্সামিনার মাইন্ড করবে। তোমাকে যখন ইনসুলিনের সাইড ইফেক্ট জিজ্ঞাসা করবে, পার্শ্ব প্রতিক্রিয়া, তখন কোন শব্দটা দিয়ে আরম্ভ করবা? অনেক কিছু তো আছে, ইনসুলিন এডিমা, ইনসুলিন হাইপার সেন্সিটিভিটি, তারপর লিপোডিস্ট্রোপি, লিপোঅ্যাট্রোপি, হাইপোগ্লাইসেমিয়া দিয়ে স্যার হাইপোগ্লাইসেমিয়া। হাইপোগ্লাইসিমিয়া ছাড়া অন্য কিছু বললে বুঝে যাবে যে তুমি বুঝে পড়ো নাই। হাইপোগ্লাইসিমিয়া, তুমি গ্লুকোজ কমাইতে ইনসুলিন ইউজ করতেছো, গ্লুকোজ এমন কমে যেতে পারে এটা লাইফ এন্ডেঞ্জার করে দিতে পারে। এবং তোমাদেরকে বলে রাখি, ডায়াবেটিসে বেশিরভাগই মৃত্যুর কারণ হচ্ছে হাইপো, নট হাইপার। হাইপারে তোমাকে কষ্টে ফেলে, তোমার রেটিনোপ্যাথি হচ্ছে, নেফ্রোপ্যাথি হচ্ছে, পেরিফেরাল নিউরোপ্যাথি হচ্ছে। ডায়াবেটিস তো শরীরের সকল সিস্টেম, ইভেন ইফেক্ট তোমার কার্ডিয়াক সিস্টেম তো। হ্যাঁ, ডায়াবেটিক রোগীর মৃত্যু হয়, তাকে বলে সাইলেন্ট ডেথ।
কারণ হার্টের নার্ভগুলো নিউরোপ্যাথি হইয়া তোমাকে কোনো সিগন্যাল দিবে না। তোমার হার্ট ব্যথা হবে, তুমি কাউকে ডাকবে না, কাজে তুমি বিছনায় পড়ে মরে থাকবা। এটার বলে সাইলেন্ট ডেথ, নিউরোপ্যাথি। সুতরাং ডায়াবেটিসে যখন হাইপোগ্লাইসেমিয়া হয়, শরীর ঠান্ডা হয়ে যায়, পেশেন্টের এয়ার হাঙ্গার হয়, পেশেন্টের খাওয়ার জন্য চিল্লাচিল্লি করে, শ্বাস আস্তে 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 হাইপোভেন্টিলেশন হয়ে যায়। তাহলে হাইপোগ্লাইসেমিক শক ইজ ডেঞ্জারাস দেন দ্য হাইপার। হাইপারও তোমাকে কষ্ট দিচ্ছে, কিন্তু বাই ভেরিয়াস কমপ্লিকেশন। এখন ও হাইপোগ্লাইসেমিয়া যে বলছো, তার একটু ভালো নম্বরের জন্য আমরা বলবো, বাবা নর্মাল ফাস্টিং গ্লুকোজ লেভেল কত, তাইলে হাইপোটা আমরা জিজ্ঞাসা করবো। তাসরিফ রোল নাম্বার 14, 7 আসলে না নাই? millimole হ্যাঁ? 7 millimole per liter 7 মিলিমোল। কোন কোন বইয়ে বলে 7.1 এর উপর গেলে আমরা ডায়াবেটিক বলতে পারি। গুড গুড, আমি তোমারটা অ্যাকসেপ্ট করলাম। তাহলে তুমি বলো তো র্যান্ডম ব্লাড সুগার কতর ভিতরে থাকলে এভারেজ কত নরমাল? র্যান্ডম বা আমরা ধরো খাওয়ার পরে যেটা জানা আছে কিনা? 7 to 11.1 millimole per 11.1 এর উপরে গেলে আমরা ডায়াবেটিস ডিক্লেয়ার দিই। তাহলে আমার ছেলেমেয়েরা মনে রাখো, 7.1 ফাস্টিং এর উপরে গেলে আমরা ডায়াবেটিস সাসপেক্ট করি। আর র্যান্ডম বা খাওয়ার পরে বা যে কোনো সময় যদি করি 11 বা কোনো বই বলছে 11.1 এর উপরে গেলে আমরা ডায়াবেটিস সাসপেক্ট করি। এগুলো তো মিলিমোলে। যে পুরাতন বুড়ো এক্সামিনার আসবে, তারা তো জানতে চাইবে মিলিগ্রামে। যেটা আমরা 11 মিলিমোল বললাম, সেটা হলো 200 মিলিগ্রাম পার ডেসিলিটার। তাহলে এই দাঁড়ালো যে র্যান্ডম সুগার যদি 200 মিলিগ্রাম পার ডেসিলিটার, 200 মিলিগ্রাম পার ডেসিলিটার অথবা 11 মিলিমোলের উপরে যদি যায়, আমরা তাকে ডায়াবেটিক ডিক্লেয়ার দিতে পারবো। আর ফাস্টিং যদি 126 মিলিগ্রাম পার ডেসিলিটার অথবা 7.1 মিলিমোলের উপরে যায়, তাকে আমরা ডায়াবেটিক ডিক্লেয়ার দিতে পারবো। মেডিসিনে অনেক কথা তোমাকে বলবে যে 7 এর উপরে কিন্তু 11 এর নিচে, এখানে বলে ইনসুলিন গ্লুকোজ ইনটলারেন্স, একটা মধ্যবর্তী রেশিও আছে। আমি ওখানে যাব না, আমার কাজ হলো ফার্মাকোলজি শেখানো, চিকিৎসা শেখানো, ওটা আমি কমপ্লিকেশনে যাচ্ছি না। তাইলে প্রথম আমরা বললাম hypoglycemia is one of the very important side effect of the insulin. Number 2, insulin কি জিনিস? স্যার ইনসুলিন অ্যালার্জি হবে? Yes, insulin fat protein carbohydrate কোনটা এখানে? ইনসুলিন প্রোটিন স্যার, প্রোটিন না কার্বোহাইড্রেট? প্রোটিন স্যার। একটা প্রোটিন শরীরে জি, স্যার। ঢুকলে এটা তো ফরেন অ্যান্টিজেন, বাইরের থেকে তুমি গরুর সোর্স থেকে দিচ্ছ, ফর্ক সোর্স থেকে ইনসুলিন ঢুকাচ্ছ শরীরে। শরীর কি চেয়েছে দেখলাম তুমি চলে গেলে গান গাইবে না, গ্রাজুয়ালি সেটার এগেইনস্টে রেজিস্ট্যান্ট ফর্ম করবে। তাইলে ইনসুলিন অ্যালার্জি। অ্যালার্জির শব্দ যখন আসে তখন আমি ধরবো, ধরো কাকে জিজ্ঞাসা করি, বিবি ফাতেমা তো একটু ভালো পারে। ইনসুলিন অ্যালার্জি যদি আমরা গরুর মানে গরু, হিউম্যান এবং কাউ তিনটা সোর্সকে সামনে রাখি, কোনটা বেশি অ্যালার্জি হয়? which one is more allergic? বিবি ফাতেমা, জি স্যার। which one is more allergic? Cow, Sir. porcine and human? cow, sir. স্যার কাউ। কাউটা সবচেয়ে বেশি অ্যালার্জিক, যেহেতু দুইটা অ্যামাইনো অ্যাসিড হিউম্যান অ্যালার্জি, হিউম্যান ইনসুলিন থেকে পার্থক্য। আর পোর্সিনে হলো একটা অ্যামাইনো অ্যাসিড সিকোয়েন্সে পার্থক্য। সুতরাং পোর্সিনেরটা কাউচে একটু ফ্রেন্ডলি, কাউটা সরাসরি দুইটা অ্যামাইনো অ্যাসিড পার্থক্য, সুতরাং কাউটা বেশি অ্যালার্জিক। আজকাল আর এই ধরনের এগুলো দিয়ে করে না, এখন ডিএনএ টেকনোলজি দিয়া ইকোলাইয়ের মাধ্যমে ইনসুলিন উৎপাদন করে। এগুলোকে বলা হয় কি তোমার হিউম্যান ইনসুলিন। মানে হিউম্যান ইনসুলিন। এখন বেশিরভাগ বাজারে যেগুলো ইয়ে করা হয় হিউম্যান সোর্স ইকোলাই থেকে তৈরি করে ডিএনএ টেকনোলজি দ্বারা। অ্যালার্জি ছাড়াও আরো দুটো ইফেক্ট বলতে হবে, একটা হলো ইনসুলিন এডিমা, আর একটা বলতে হবে লাইপোডিস্ট্রোপি। ইনসুলিন কোন রুটে দেয়?
মাহমুদুল হাসান আমাকে intramuscular, অ্যাক্টিভ রাখি। ইনসুলিন কোন রুটে দেয়, গালে দেয় না ইনজেকশনে দেয়? ইনজেকশনে দেয় স্যার। গুড বয়। গালে দিয়ে দিলে কি সমস্যা, ওরালি দিলে? স্যার এটা প্রোটিন তো স্যার, এটা অ্যাবজর্ব হয়ে যাবে। এক্সিলেন্ট, আল্লাহ তোমার রোগটা ভালো করে দিক আজকেই। এটা এটা প্রোটিন বিদায়, স্টোমাকে প্রোটিন ডিজলভ করার জন্য প্রোটিওলাইটিক এনজাইম আছে। এইভাবে অ্যান্সার করলে তো আমরা উইল বি হ্যাপি। বুঝতে পারছো? প্রোটিওলাইটিক এনজাইম এটাকে ডিজলভ করে ফেলবে, ফলে আমি আর কোনো বেনিফিট পাবো না। এই জন্য আমরা এটাকে প্যারেন্টারালি দিই। এবার আসো ইনসুলিনের ক্লাসিফিকেশনে যখন চলে যাব, তখন আমরা জিজ্ঞাসা করব যে প্যারেন্টারাল ইনসুলিন বেশিরভাগই সাবকিউটেনাস দেয়। এমন একটা ইনসুলিনের নাম বলো যেটা ইন্ট্রাভেনাস দেওয়া যায়, আইভি। স্কিনে সাবকিউটেনাস না দিয়ে আইভি তো দেওয়া যায়। কি নাম বলতে পারো এটার? এনিওয়ান ইন দ্য ক্লাস? বলো বলো। তাহলে আমরা চলে যাই ইনসুলিনের ক্লাসিফিকেশনে। ইনসুলিনের ক্লাসিফিকেশনে হলো শর্ট অ্যাক্টিং, ইন্টারমিডিয়েট অ্যাক্টিং এবং লং অ্যাক্টিং। শর্ট অ্যাক্টিং এর মধ্যে আবার আছে রেগুলার, সেমিলেন্টি, এগুলো অনেক ঝামেলা আছে। ইন্টারমিডিয়েট অ্যাক্টিং অথবা ইন্টারমিডিয়েট অ্যাক্টিং এর মধ্যে আছে তোমার আইসোপ্রেন ইনসুলিন, প্রোটামিন, জিঙ্ক প্রিপারেশন। আর একেবারে লং অ্যাক্টিং যেটা, সে লং অ্যাক্টিং এর মধ্যে আমরা পাবো তোমার ইনসুলিন জিঙ্ক প্রিপারেশন, প্রোটামিন জিঙ্ক প্রিপারেশন। প্রোটামিন অথবা জিঙ্ক এগুলো কি কারণে ইনসুলিনের সাথে অ্যাড করা হয় জানো? পরীক্ষা যদি আমরা জিজ্ঞাসা করি। ডিউরেশন বাড়ানোর জন্য। এক্সিলেন্ট এক্সিলেন্ট, খুব সুন্দর বলছি ছেলেটা। এগুলো যদি অ্যাটাচ করে দেই তাহলে অ্যাবজর্পশনটা স্লো হবে, কাজটা অনেকক্ষণ করবে। তুমি যখন ভাইভাতে বলবে স্যার শর্ট অ্যাক্টিং, ইন্টারমিডিয়েট অ্যাক্টিং, লং অ্যাক্টিং, এক্সামিনের সাথে সাথে ধরে ফেলবে শর্ট অ্যাক্টিং কতক্ষণে কাজ করে, কতক্ষণ রক্তে থাকে, অনসেট কতক্ষণ থাকে। ইন্টারমিডিয়েট অ্যাক্টিং এর অনসেট কতক্ষণ, শুরু কতক্ষণ, রক্তে কতক্ষণ থাকে। লং অ্যাক্টিং শুরু কতক্ষণ, রক্তে কতক্ষণ থাকে। আমি একটা ফর্মুলা বানাই দিয়েছিলাম তোমাদেরকে। শর্ট অ্যাক্টিং হাফ আওয়ার থেকে 1 আওয়ার ভিতরে কাজ করে, আর রক্তে এটা 12 ঘন্টা থাকে, 12 আওয়ার। একটু ধরা হবে কিন্তু মনে রাখার জন্য সুবিধা। তাইলে হাফ আওয়ারের শুরু, 12 আওয়ার ডিউরেশন। ইন্টারমিডিয়েট অ্যাক্টিং 2 আওয়ারে অনসেট, 24 ঘন্টা ডিউরেশন। তাহলে 12 লগে মনে রাখতে সুবিধা, 24। আর লং অ্যাক্টিং 6 ঘন্টাতে অনসেট, 36 ঘন্টা কাজ করে। দেখি কোন বুদ্ধিমান বুদ্ধিমতী আছে আমার কথাটাকে আমাকে ফিরাই দিবে আবার। শর্ট অ্যাক্টিং এর অনসেট কতক্ষণ, ডিউরেশন কতক্ষণ? আপ টু 1 আওয়ার। গুড। আপ টু 1 আওয়ার। আর ডিউরেশন 12 আওয়ার। মনে রাখার জন্য 12 সুবিধা। বইয়ে 8 বলছে, 14 বলছে, 12 মনে রাখতে সুবিধা। তারপরে ইন্টারমিডিয়েট অ্যাক্টিং এর অনসেট কতক্ষণ? 1 to 2 আওয়ার। 1 বাদ দাও, 2 আওয়ার মনে রাখো, তাহলে তোমার মিলবে ভালো। 2 আওয়ার ডিউরেশন কতক্ষণ? 24। 24 আওয়ার। 24। তাহলে আগেরটা 1 ঘন্টা 12 ঘন্টা, ইন্টারমিডিয়েটটা 2 ঘন্টা 24 ঘন্টা। মিল দেখো, এক্সামিনারকে তুমি বুঝে দিতে পারতেছো তোমার আইডিয়াটা। আর লং অ্যাক্টিংটা অনসেট কতক্ষণ? 6 আওয়ার্স। 6 আওয়ার, ডিউরেশন 36 ঘন্টা। 6 আওয়ার্স। হালকা টেকনিক, যারা পাস করতে চাও, যারা বুঝতে চাও পরীক্ষার জন্য। তাহলে 1 ওদিকে হলো 12, সেকেন্ডটা হলো 2 ওদিকে হলো 24, থার্ডটা এদিকে হলো 6 ওদিকে হলো 36। আমি এইভাবে যেখানে যেখানে পড়াইছি এগুলো। এখন কিছু কথা আছে। লেন্টি প্রিপারেশনটা একটা বিশ্রী শব্দ, কিন্তু স্টুডেন্ট হিসেবে তোমাদেরকে জানতে হবে। ইনসুলিন জিঙ্ক প্রিপারেশনকে ডিফারেন্ট রেশিও এবং ডিফারেন্ট মলিকুলার সাইজে যদি হ্যান্ডেল করা হয়, ডিল করা হয়, তাহলে লেন্টি প্রিপারেশন গুলো রেজাল্টিং হয়। তাহলে ইনসুলিন জিঙ্ক প্রিপারেশন when in different ratio and in different particle size এ যখন হ্যান্ডেল করা হয় বা তৈরি করা হয়, তখন এটা লেন্টি প্রিপারেশন হয়। লেন্টি 3 রকম: সেমি লেন্টি, লেন্টি, আলট্রা লেন্টি। তাহলে সেমি পুরা একেবারে বেশি। সেমি লেন্টি হলো শর্ট অ্যাক্টিং, লেন্টি হলো ইন্টারমিডিয়েট অ্যাক্টিং, আর আলট্রা লেন্টি হলো লং অ্যাক্টিং। এই ছোট ছোট কথাগুলো বেশি ভিতরে ঢুকবে না, তাইলে ব্রেন হারাই যাবে। আবার বলি, সেমি লেন্টি, লেন্টি,
ultra lenti. What is lenti? Lenti হলো insulin gene preparation of different proportion, different ratio এবং different particle size যখন এটা তৈরি করা হয় তখন এগুলোকে বলে লেন্টি প্রিপারেশন। লেন্টি তিন রকম, শর্ট অ্যাক্টিং কে বলা হয় সেমি লেন্টি, ইন্টারমিডিয়েট কে বলা হয় লেন্টি, আর তোমার লং অ্যাক্টিং কে বলা হয় আলট্রা লেন্টি। একটা ইনসুলিন আমরা উদাহরণ যদি যাই তাহলে আসো আমি ইনসুলিন থেকে বেরিয়ে আসি। তোমার শর্ট অ্যাক্টিং সলিউবল ইনসুলিন বলার আরেকটা নাম, তারপরে ইন্টারমিডিয়েট অ্যাক্টিং কে বলা হয় এনপিএইচ, মানে পিএইচটা নিউট্রাল। আর লং অ্যাক্টিং হলো ইনসুলিন জিন প্রিপারেশন, প্রোটিন প্রিপারেশন, এই সবগুলো। ইনসুলিনকে আবার মডিফাইড করে এখন বর্তমান যেগুলো করা হয়েছে সেখানে কিছু ইনসুলিন তোমাদেরকে আমরা এক্সাম্পল দিতে পারি। সেটা হলো আমরা ওরালে চলে যাই, এটা তো বই থেকে অনেক কিছু করবে তোমরা। হোয়াট ইজ গ্লার্জিন ইনসুলিন, হোয়াট ইজ ইনসুলিন গ্লুকামাইড, এগুলো তোমার যেমন ধরো অ্যানালগ বলা হয়। তোমাকে জিজ্ঞাসা করতে পারে ক্যান ইউ টেল সামথিং অ্যাবাউট দি অ্যানালগ, ইনসুলিন অ্যানালগ, অর্থাৎ তোমার ইয়ে করে ইনসুলিনকে আপডেটেড করে, মডার্নাইজ করে, আপডেটেড করে কিছু প্রিপারেশন বাজার আসছে, এগুলোকে বলা হয় ইনসুলিন অ্যানালগ। যেমন আছে ইনসুলিন লিসপ্রো, ইনসুলিন অ্যাসপার্ট, ইনসুলিন গ্লার্জিন। এগুলো আমরা আগের ক্লাসে বলেছিলাম। লিসপ্রোতে আসলে এখানে আছে লাইসিন আর প্রোলিন, এই দুইটা ঢুকাই দেওয়া একটা প্রিপারেশন হলো লিসপ্রো। অ্যাসপার্টে আছে তোমার এখানে দুইটা অ্যামাইনো অ্যাসিড চেঞ্জ করা হয়েছে, আর একটা গ্লার্জিন, গ্লার্জিনের ভিতরে আর্জিন এবং সম্ভবত জিতে গ্লুটামাইড, এই দুইটা ঢুকাই দিয়া তাহলে ইনসুলিন লিসপ্রো, ইনসুলিন অ্যাসপার্ট, ইনসুলিন গ্লার্জিন, এগুলো হলো ইনসুলিন অ্যানালগ। আর এর মধ্যে লং অ্যাক্টিং আছে ইনসুলিন ডেটেমার। উদাহরণ দিতে পারো, মেজরিটি অফ দি ইনসুলিন প্র্যাকটিক্যালি আমরা ব্যবহার করি মিক্সচারে। 30% ধরো ইন্টারমিডিয়েট অ্যাক্টিং, 70% লং অ্যাক্টিং, মিক্সচার করে আমরা ইনজেকশন দিই। তবে দুটো মিক্সচার এক সিরিঞ্জে করা যাবে না, দুই ধরনের ইনসুলিন এক সিরিঞ্জে দিয়ে দেওয়া নিষেধ। আচ্ছা, আমরা এখন ইনসুলিন থেকে বেরিয়ে যাই, আমাদের সময় কম। এখন তোমাদেরকে ইনসুলিনের ব্যাপারে আর যেটা পরীক্ষা আমরা ধরবো যে হাইলি পিউরিফাইড ইনসুলিন, ওগুলো আসলে তো হিউম্যান ইনসুলিন, এগুলোর অ্যাডভান্টেজ কি? হাইলি পিউরিফাইড গুলোর অ্যাডভান্টেজ হলো দে আর লেস অ্যালার্জিক, মোর স্টেবল, লেস চান্স অফ রেসিস্টেন্স। এবার একটা জুৎসই প্রশ্নে আমরা চলে আসছি, ইনসুলিন রেসিস্টেন্স কি? সুমাইয়া আসুনি লাইনে তো অফ দেখা যাচ্ছে। জি স্যার, প্রেজেন্ট। ইনসুলিন রেসিস্টেন্স বলতে মা কি বোঝায়? এগুলো অনেক গলাবাজি করছে আগে। স্যার ইনসুলিন প্রডিউস হচ্ছে বাট এনাফ না। এটা তো তুমি হাতে বানাইলা, একটা লোক ইনসুলিন পাচ্ছে, কত পর্যন্ত পাইলে বলতে হবে রেজিস্ট্যান্ট হয়ে গেছে, কাজ করে না। মাহমুদকে বললে এক কথাই পারবে সে, পারলে না কেন? 226। আর কেউ? বিবি ফাতেমা? জি স্যার। স্যার মোর দেন 200 ইউনিটস পার ডে অফ ইনসুলিন যদি রিকোয়ার হয় বেশি। অত সবাইকে পড়াইতে পারবে অতটুকু নলেজ তার আছে। মোর দেন 200, একটা শব্দ বাদ দিছো, 200 ইউনিটস পার ডে। ইউনিটের আগে যে আরেকটা শব্দ বাদ দিছো, ইন্টারন্যাশনাল ইউনিট। ইন্টারন্যাশনাল ইউনিট, মোর দেন 200 ইন্টারন্যাশনাল ইউনিট পার ডে তো যদি লাগে, ওই কেসটাকে আমরা বলবো ইনসুলিন রেসিস্টেন্স। ইনসান এগুলো নোট করে রাখো, বাইরে তো আমি প্রপ পরীক্ষায় আমার কথাগুলোই ধরবো। তাইলে if a diabetic patient needs more than 200 international unit in a day, he is said to be insulin resistant. তাকে রেজিস্ট্যান্ট কিছু বলতে হবে। এখানে দুই একজন পাইতে পারে 1 ইন্টারন্যাশনাল ইউনিট সমান কত? কেউ বলতে পারবা? 1 ইন্টারন্যাশনাল ইউনিট বলতে কতটুকু ইনসুলিন বোঝায়? $37.5 সম্ভবত, কাইন্ডলি দেখে নিও।
এক ইন্টারন্যাশনাল ইউনিট অফ ইনসুলিন বলতে কতটুকু কে বোঝায়? Sir, হোয়াট ডু ইউ মিন বাই 34.7. দা 1 IU ইউনিট? এইরকম একটা ফিগার আছে আমার মুহূর্তে 37 পয়েন্ট সামথিং or 34.7 পিকোগ্রাম 34.7. পিকোগ্রাম এরকম একটা মাইক্রোগ্রাম, এই ফিগারের সমান এক ইন্টারন্যাশনাল ইউনিট। আবার আরেকটা কথা বলা আছে যে ইট ইজ দ্য অ্যামাউন্ট অফ ইনসুলিন নিডেড টু রিডিউস, খেয়াল করো সবাই, 45 গ্রাম সুগার ইন এ ফাস্টিং র্যাবিট। একটা উপবাসী ইঁদুরের রক্তের গ্লুকোজটাকে 45 ডিগ্রি রিডিউস করার জন্য যতটুকু ইনসুলিন লাগে তাকে এক আন্তর্জাতিক ইউনিট বলা হয়। তোমরা বুঝতে পারছো? It is the amount of insulin required to reduce 45 milligram of sugar in a fasting rabbit is called 1 international unit, and it is equivalent to ওই যে ছেলেটা বলছে আমি ভুলে গেছি 35 বা 37 দশমিক কত মাইক্রোগ্রাম। আচ্ছা, আমরা সেখান থেকে চলে আসি। এখন আসো ইনসুলিন রেসিস্টেন্সের কারণ কি এবং এটা ম্যানেজমেন্ট কি। রেসিস্টেন্সের দুই ভাগ করব। আমি কিছুক্ষণ আগে বলছি শরীর দীর্ঘদিন বাইরের প্রোটিন নিবে না। প্রোটিন কি হিসাবে কাজ করবে? অ্যান্টিজেন। অ্যান্টিজেন ঢুকলে শরীরে কি তৈরি হয়? অ্যান্টিবডি। অ্যান্টিবডি। বাইরের প্রোটিন সে অ্যান্টিবডি। তাহলে ইমিউনোজেনিক যেটা সেটা হলো অ্যান্টিবডি মেডিয়েটেড রেসিস্টেন্স, এটার চিকিৎসা একটা। আর একটা হলো নন ইমিউনোজেনিক, অ্যান্টিবডি ছাড়াই ইনসুলিন ঢুকতে ঢুকতে শরীরে অনেকগুলো প্রবলেম ক্রিয়েট করছে, সেটাকে আমরা বলি নন ইমিউনোজেনিক। আচ্ছা, ইমিউনোজেনিকটা আগে আসি। যেই বেটা ইমিউনোজেনিক ওয়েতে যে রেজিস্ট্যান্ট হয়ে গেছে আর শরীর নিচ্ছে না, সেটার এক নম্বর হলো অ্যান্টিবডি প্রোডাকশনের কারণে হচ্ছে। অ্যান্টিবডি প্রোডাকশনের কারণে হলে তোমরা যদি এক পরীক্ষায় জিজ্ঞাসা করা বা রিটেনে যে হাউ ইউ আর গোয়িং টু ম্যানেজ এ কেস অফ ইনসুলিন রেসিস্টেন্স, 200-র উপরে লাগে, এটাকে ম্যানেজ করবে কি দিয়া? তুমি জানো যেহেতু এখানে অ্যান্টিবডি তৈরি হয়ে আছে, তাইলে আমরা অ্যান্টিবডিকে অ্যান্টাগনাইজ করার জন্য কি ইউজ করতে পারি? মাহমুদুল হাসান, পারবা একটু মাথা ঢুকালে? স্টেরয়েড। শরীরে অ্যান্টিবডিকে অর্গানাইজ করার জন্য অন্যান্য ডিজিজে আমরা ইমিউনোগ্লোবিন দেই, এই ক্ষেত্রে আমরা স্টেরয়েড দেব। তাইলে আমরা স্টেরয়েড অ্যাড করলে এর রেসিস্টেন্সটা কিছুটা কমে আসবে। 2 নম্বর কজ অফ রেসিস্টেন্স হলো ডিক্রিজ নাম্বার অফ ইনসুলিন রিসেপ্টর। ইনসুলিন দিচ্ছ কিন্তু কাজ করার জন্য রিসেপ্টর লাগবে, রিসেপ্টরের নাম্বার কমে গেছে। 3 নম্বর কাজ হলো নন রেসপন্স, মানে সেল ইনসুলিনের প্রতি আর রেসপন্স করতেছে না। এইসব কারণের জন্য আমরা অ্যান্টিহিস্টামিন ইউজ করতে পারি। যে কোনো অ্যালার্জি, শরীরে কোনো বিরোধ তৈরি হলে আমরা অ্যান্টিহিস্টামিন দিই। তাহলে 2 নম্বর আমরা দিতে পারি অ্যান্টিহিস্টামিন। 3 নম্বর আমরা চেঞ্জ দ্য ব্র্যান্ড। ওই বেটি যদি তোমার পর্ক ইনসুলিনে থাকে, সুইচ টু দ্য হিউম্যান ইনসুলিন। যদি হিউম্যান ইনসুলিন থাকে, সুইচ টু দ্য বোভাইন ইনসুলিন। এইভাবে আমরা ব্র্যান্ডটা চেঞ্জ করে দেখতে পারি। 3 নম্বর অ্যাড সাম ওরাল হাইপোগ্লাইসেমিক এজেন্ট। আমরা কিছু সালফোনাইল ইউরিয়া অ্যাড করে দেখতে পারি সেখানে আমরা রেজাল্ট পাই কিনা। আর সবচেয়ে বড় কথা হলো কি, আমরা দেখব এই রোগী খালি ওষুধের উপরে নির্ভর না হাঁটা চলা করে। শাশুড়িরা আছে ডায়াবেটিক শাশুড়ি, ছেলের বউ নিচে, ও তো রুটি বেলতে বেলতে তার জীবন শেষ। সে প্রতিদিন আল্লাহরে ডাকে, আল্লাহ এমন ঘরে বিয়ে হইলো খালি রুটি বেলতেছি, ওই মা আমার রুটি আনি দাও, ওই মা আমার ইনসুলিন দাও। কিন্তু বেটির যে একটা কাজ রুগীর, সেটা কি ছিল? হাঁটা, এক্সারসাইজ। ইনসুলিন ডায়াবেটিক রোগীর চিকিৎসার হাফ তো হলো ফিজিক্যাল মুভমেন্ট। ফিজিক্যাল মুভমেন্ট হলে কি হয়? ইনসুলিন রিসেপ্টর বাড়ে, রিসেপ্টরের সেন্সিটিভিটি বাড়ে, ওষুধের অ্যাকশন বাড়ে। সুতরাং আমরা চিকিৎসায় প্রথম স্টেরয়েড, অ্যান্টিবডি মেডিয়েটেড, 2 নম্বর হলো অ্যান্টিহিস্টামিন, 3 নম্বর ওরাল হাইপোগ্লাইসেমিক এজেন্ট, 4 নম্বর আমরা রিঅ্যাসেস করব তার লাইফস্টাইল ইস্যুটা। রুগী হাঁটে কিনা, 40 মিনিট ব্যায়াম করে কিনা, লড়ে চড়ে কিনা, এগুলো দেখবো। খালি মা ইনজেকশন দাও বলে বউটারে কষ্ট দিচ্ছে কিনা। তাহলে চিকিৎসাটা যদি আমরা সুন্দরভাবে সাজাই, এভাবে বলবো। তাহলে আমাদের সময় প্রায় শেষ হয়ে যাচ্ছে। আমরা ওরাল হাইপোগ্লাইসেমিক এজেন্টে আসি। ওরাল হাইপোগ্লাইসেমিক এজেন্টের
কাজ হলো কি প্যানক্রিস থেকে কিছু প্যানক্রিস বের করা আনা, এটা টাইপ 2 তে কাজ করে। টাইপ 1 এটা বললে পরীক্ষা ফেল, কারণ টাইপ 1 এর নাম হলো ইনসুলিন ডিপেন্ডেন্ট, সেখানে অন্য ওষুধের জায়গা নাই। টাইপ 2 তে আছে ওরাল হাইপোগ্লাইসেমিক এজেন্ট সালফোনাইল ইউরিয়া। সালফোনাইল ইউরিয়া থেকে কিসের গন্ধ আসে, কোন অ্যান্টিবায়োটিক গ্রুপ ফাতেমা বলতে পারবা? অ্যান্টিবায়োটিক যে পড়ছো, সালফোনাইল ইউরিয়া থেকে কোন একটা অ্যান্টিবায়োটিক গ্রুপের গন্ধ আসে? বিবি ফাতেমা? জি স্যার, মনে পড়তেছে না। সালফোনামাইড গ্রুপস, সালফোনামাইড গ্রুপের সালফামেথোসিজল, তারপরগুলো পড়ছো না তোমাদের? অ্যান্টিবায়োটিক হয়েছে না তো, আমরা শেষ করছি। এই সালফোনামাইড গ্রুপ নিয়ে কাজ করতে যাই বিজ্ঞানীরা লক্ষ্য করলো যে যাদেরকে সালফোনামাইড অ্যান্টিবায়োটিকটা দেওয়া হয় তাদের রক্তের গ্লুকোজের পরিমাণ ফল করে যাচ্ছে। তখন তারা ভাবলো বাহ, এটা দিয়ে তো তাহলে ডায়াবেটিকের চিকিৎসা করা যায়। সেখান থেকে সালফোনামাইড গ্রুপটা আসছে, সালফোনাইল ইউরিয়াস, ফার্স্ট জেনারেশন, সেকেন্ড জেনারেশন, থার্ড জেনারেশন। এর কি কাজ? এর কাজ হলো ইনসুলিনের যে সেলগুলো আছে সেই সেলগুলোকে অন্তত ইনসুলিন সিক্রেটোগক্স কাজ করবে না। এই গ্রুপটা যারা ইনসুলিনকে সিক্রেট করে আনে সেটার নাম দেওয়া হয়েছে সিক্রেটোগক্স। এর আন্ডারে কে কে আছে? সালফোনাইল ইউরিয়াস, ম্যাগলিটিনাইডস, থায়োজোলিডিনায়ন। এই তিনটা গ্রুপ বিটা সেল থেকে ইনসুলিন বের করে আনে। প্রথম গ্রুপ কি? সালফোনাইল ইউরিয়াস। 2 নম্বর গ্রুপ কি? ম্যাগলিটিনাইডস। 3 নম্বর গ্রুপ কি? থায়োজোলিডিনায়ন। এই 3 গ্রুপে আমরা ইনসুলিনকে বাড়ায় দেই। আর একটা গ্রুপ আছে ইনসুলিনের ধারে কাছে যায় না, বিটা সেলের কোনো কাছেও যায় না, তার নাম হলো বাইগোনাইটস। সে করে কি? সুগারের উৎপাদন কমায়া দেয়, বিভিন্ন উপায়ে সে সুগারকে ডাউন করে দেয়, তার সাথে ইনসুলিনের কোনো সম্পর্ক নাই। এই বাইগোনাইটস নিয়ে পরীক্ষায় বেশি বেশি কথা, কারণ বাইগোনাইটস এর কতগুলো ক্রাইটেরিয়া আছে, তার কোনো বায়োট্রান্সফরমেশন নাই। বাইগোনাইটস যেভাবে ঢুকে কাজ করে সেভাবে বেরিয়ে আসে। বাইগোনাইটস এর উদাহরণ বলার আগে আমরা সালফোনাইল ইউরিয়া জেনারেশন গুলোর প্রতি তোমাদের অ্যাটেনশন আনি। ফার্স্ট জেনারেশন টোলুটামাইড, টোলুটামাইড, হেক্সামাইড। ফার্স্ট জেনারেশন এখন আর ইউজ করা হয় না, বেশি বেশি হাইপোগ্লাইসেমিয়া হয়। এবং ফার্স্ট জেনারেশন কিডনি ডিসফাংশন থাকলে ব্যবহার করা যায় না। ওটার এফিকেসি কি ইনক্রিজ করার জন্য ফার্স্ট জেনারেশনের সাইড ইফেক্ট গুলোকে মিনিমাইজ করি আরেকটা জেনারেশন বাজারে আসে। তাহলে সেকেন্ড জেনারেশন সালফোনাইল ইউরিয়া দেখা যাচ্ছে ওখানে হাইপোগ্লাইসেমিক শক কম হয়, প্লাস কিডনির সিরাম ক্রিয়েটিনিন বাড়তি থাকলেও, রেনাল ডিসফাংশন থাকলেও এটা দেওয়া যায়। এগুলো বই থেকে দেখে নিবে। হোয়াট ইজ দ্য ডিসঅ্যাডভান্টেজ অর হোয়াট ইজ দ্য অ্যাডভান্টেজ অফ সেকেন্ড জেনারেশন রাদার দেন দি ফার্স্ট জেনারেশনের চেয়ে তাদের কি সুবিধা। আমাদের সময় কম, আমরা এই জন্য আর যাচ্ছি না। আমাদের এখন ডিসকাশন থাকবে মেকানিজম অফ অ্যাকশন অফ সালফোনাইল ইউরিয়া। এটা আমি বড় ধরনের ডিসকাস করছি না। এটা হলো এটিপি সেন্সিটিভ পটাশিয়াম চ্যানেলকে ব্লক করে দিচ্ছে। ব্লক করে দেবার পরে পটাশিয়াম ভিতরে বেড়ে যায়, বেড়ে যাইলে হাইপার পোলারাইজেশন হয়। হাইপার পোলারাইজেশন যখন হয় তখন ক্যালসিয়াম চ্যানেলটা ওপেন করে যায়। ক্যালসিয়াম চ্যানেল ওপেন করলে বাইরের থেকে বেশি বেশি ক্যালসিয়াম বিটা সেলের ভিতরে ঢুকে। ক্যালসিয়ামের কাজ কি কোনো জায়গায় আসলে সন্ত্রাসী করা, চিপাচিপি করা, মারধর করা, মানে ফাটাইয়া দেওয়া। আমাদের ইনসুলিন গুলো কোথায় থাকে? বিটা সেলের গ্র্যানুল। তুমি মাহমুদুল হাসান বেরিয়ে আসবে, ফাটাই ফেললে একবারে বের করে নিয়ে আসবে।
কিটোসিস বলে এটাকে। আচ্ছা, কোনো কিছু খাওয়াকে মেডিকেল টার্ম কি? পিনোসাইটোসিস। একটা গ্র্যানুল ফাটতে যাওয়া, এটার আমাদের ফিজিওলজিক্যাল টার্ম। Sir, granulation. আরেকজন আর কেউ? স্যার অ্যাপোপ্টোসিস। না, অ্যাপোপ্টোসিস হলো যে সেলটা মরে যায় তাকে হজম করা, ভেঙে ফেলা, ভিতর থেকে ফাটাইয়া বাইর করা। এটা ইংরেজি কি? এক্সোসাইটোসিস। একটা মেয়ে বলতে পারলো এক্সোসাইটোসিস। এক্সোসাইটোসিস, এক্সিলেন্ট, মেয়েটাকে ধন্যবাদ। এক্সোসাইটোসিস, এই টার্মটার জন্য সেলিম জাহাঙ্গীর বসে থাকবে যে বাবা কোন পদ্ধতিতে বের করে নিয়ে আসো, বলবে স্যার এক্সোসাইটোসিস কে করে? ক্যালসিয়াম করে। ক্যালসিয়াম কোথেকে আসলো? স্যার আমি যে মানে পটাশিয়াম সেন্সিটিভ এটিপি কে ব্লক করে দিছি, ভিতরে পটাশিয়াম বেড়ে গেছে, হাইপার পোলারাইজেশন হওয়ার সাথে সাথে অ্যাকশন পটেনশিয়াল অ্যাকশন শুরু করছে। অ্যাকশন পটেনশিয়াল যখন হাইপার পোলারাইজেশন করছে, ক্যালসিয়াম চ্যানেল ওপেন করে দিছে, বিটা সেলের ভিতরে ভক ভক করে ক্যালসিয়াম ঢুকে যাচ্ছে। ক্যালসিয়াম ঢুকে যাওয়ার পরে একবারে গ্র্যানিউলস গুলো ঠুস 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 করে ওখানে এক্সোসাইটোসিস হচ্ছে, ক্যালসিয়াম আসতেছে, ইনসুলিন আসতেছে। তাহলে এটা হলো সালফোনালিউরাম মেকানিজম। বাইগোনাইটস এর মেকানিজম হলো সে গ্লাইকোজেনেসিস বন্ধ করে দেয়, গ্লুকোজ উৎপন্ন হইতে দেয় না। গ্লাইকোলাইসিস বন্ধ করে দেয়, গ্লুকোজকে ভাঙতে দেয় না। এসব পদ্ধতিতে বাইগোনাইটস কাজ করে। বাইগোনাইটস এর আরেকটা নাম ইউগ্লাইসেমিক ড্রাগ। ক্লাস প্রায় শেষ পর্যায়ে আসে, কে বলতে পারবা ইউগ্লাইসেমিক ড্রাগ কেন বাইগোনাইটস কে বলা হয়? এটা কিন্তু খুব কমন প্রশ্ন। Why it is called euglycemic drug? হ্যালো, আমাকে 10 মিনিট পরে ফোন দেন, আমি ক্লাস নিচ্ছি। Anybody in the class? একজন ছেলে মেয়ে তো ভালো পড়া দেখা যাচ্ছে। What do you mean by the euglycemic drug? EUGLY, euglycemic drug. স্যার ব্লাড গ্লুকোজ কে নরমাল থাকবে। তোমরা একটা নরমাল উত্তর সবাই দেয়, এটা ভুল হলে আমি অ্যাকসেপ্ট করতাম যে ইট ডাজ নট প্রডিউস হাইপোগ্লাইসেমিয়া। সালফোনালিউরাম ডেঞ্জারাস সাইড হলো এটা পরিমাণ বেশি হলে হাইপোগ্লাইসেমিয়া করে রোগীকে ঝামেলায় ফেলে দেয়, কিন্তু বাইগোনাইটস এ কোনো হাইপোগ্লাইসেমিয়া করে না। কিন্তু রিয়েল উত্তর মানে ফার্মাকোলজির যেটা ফাদার গুডম্যান গিলম্যান, ওরা বলছে বাইগোনাইটকে হাইপোগ্লাইসেমিয়া বলে বিকজ it does not work on a normal patient. একটা নরমাল পেশেন্টে যখন তুমি বাইগোনাইট দিবা বা মেটফরমিন দিবা, সেখানে গ্লুকোজের কোনো পরিবর্তন হয় না। যেমন ধরো বাইগোনাইটের একটা বড় কাজ হলো ওয়েট গেইন। একটা মোটকা মহিলা এসে তোমার বললো স্যার আমাকে সবাই টিস করে আমার ওজন কমাই দেন, তুমি বাইগোনাইট দিলা, কিন্তু ও বাইগোনাইট যেহেতু অ্যান্টিডায়াবেটিক ওষুধ, তার তো গ্লুকোজ পড়ে যাবার কথা না। নর্মাল পেশেন্টে বাইগোনাইটে হাইপোগ্লাইসেমিয়া করে না। তাহলে কথাটা এইভাবে বলো, ইট ডাজ নট প্রডিউস হাইপোগ্লাইসেমিয়া ইন এ নর্মাল পেশেন্ট। নর্মাল যার ডায়াবেটিস নাই, নর্মাল গ্লুকোজ, সেখানে আমরা বাইগোনাইট অন্য কারণে দিতে পারি। কি কারণে দেই তাদের ওয়েট লসের জন্য। তাই বাইগোনাইটের সাইড ইফেক্ট যখন জিজ্ঞাসা করব, তখন তুমি বলবে যে ওয়েট লস। বেশিরভাগই টাইপ 2 ডায়াবেটিস যখন ডায়াগনোসিস হয়, তখন তারা মোটকা থাকে, অবেস থাকে, মরবিডলি অবেস। ধীরে 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 যেগুলো ডায়াবেটিক রোগী শুকাইয়া যাবে। কে বলতে পারবা ক্লাসে বিবি ফাতেমা ডায়াবেটিক রোগী শুকাই যায় কেন? স্যার লাইপোডিস্ট্রফি হয়, মানে এটা হয়, কথাটা অনেক দূর থেকে বলছো যে সুগার যখন শরীরে ইউজ করতে পারে না, তার সেকেন্ড সোর্স কি? Lipid. ফ্যাট লিপিড, প্রোটিন গুলো ব্রেক ডাউন। ফ্যাটের পরে প্রোটিন ভাঙলে মাসেল গুলো, তোমার হাতগুলো চিকন হয়ে যাবে, থাই গুলো চিকন হয়ে যাবে, তুমি ম্যাচস্টিকের মতো হয়ে যাবে। তাহলে প্রোটিন ভাঙার কারণে বডিটা ভেঙে যাচ্ছে, ফ্যাট ভাঙার কারণে শুকিয়ে যাচ্ছে। গালে যে ফ্যাট ব্যবহার করতেছে, ফ্যাট ভেঙে ভেঙে এনার্জি নিচ্ছে। সেই জন্য ডায়াবেটিক রোগী যদিও মোটকা থাকে প্রথমে, একটা পর্যায়ে এসে সে শুকিয়ে যাবে, এবং ডায়াবেটিক রোগীর লিপিড বেড়ে যাবে, কোলেস্ট্রল বেড়ে যাবে এই কারণে, ফ্যাট ভাঙার কারণে। এবং ডায়াবেটিক রোগী শুকিয়ে যাবে, মাসেল টাসেল হ্যাংলা পাতলা হয়ে যাবে, তার প্রোটিন ভাঙার কারণে। প্রোটিন তো এনার্জি সোর্স দিচ্ছে, লিপিডও সোর্স দিচ্ছে। এনিওয়ে,
তাহলে আমাদের যদি জিজ্ঞাসা করে বাইগোনেটের সাইড ইফেক্ট কি, আমরা বলবো ওয়েট লস। 2 নাম্বার সেলিম স্যারের খুব প্রিয় প্রশ্ন, যে বাইগোনেট কি করে ওয়েট লস করে। আচ্ছা, সালফোনাল ইউরিয়া কিন্তু ওয়েট গেইন করে, ইনসুলিনে ওয়েট গেইন করে, খেয়াল করবা। বাইগোনেটের সাইড ইফেক্টে ওয়েট লস। উনি স্যারের শুনতে চায় একটা শব্দ, বাইগোনেট কি করে খাওয়ালে তুমি ডায়াবেটিসের জন্য, কিন্তু রুগী ওয়েট লস করতেছে। কারণ খুব ফ্যাটি মোটা হলে আমরা বাইগোনেট সহজে দিই, সালফোনাল ইউরিয়াতে যায় না। কেউ বলতে পারবা বাইগোনেট কি করে ওয়েট লস করে? স্যার ইনসুলিন স্পেয়ারিং। অনেক বেশি বুদ্ধিদীপ্ত উত্তর এসে, তবে উত্তরটা সঠিক হয়নি। ইংরেজিতে একটা কথা আছে, কোন ছেলে মেয়ে আসে যদি বলে স্যার আমি মোটা হইতে চাই, তখন আমরা কি advice করি? স্টেরয়েড ফাংশন গুলোকে ডিক্রিজ করে দেয়। না, একটি মাত্র শব্দ, তুমি যে কোনো মুখ কালো করে তুমি শুকাই ফেলতে পারবা, Anorexia. তার মুখের মধ্যে স্টাপলার মেরে দাও। Sir, অ্যানোরেক্সিয়া। সেলিম স্যারের প্রিয় উত্তর এটা, অ্যানোরেক্সিয়া। ইট কজেস মুখে অরুচি। মুখে অরুচি হলে তুমি শুকিয়ে যেতে বাধ্য, কারণ ইংরেজিতে বলা হয় মাউথ ইজ দ্য গেটওয়ে অফ হেলথ। স্বাস্থ্যের প্রবেশদ্বার হলো মুখ। মুখে স্টাপলার মারো। এখন ছেলে মেয়েরা আমরা দেখি স্বীকার করে না সামনে, আসলে একটা বিস্কিট খাই থাকে, ভাত স্কেপ করে যায়, হালকা কিছু থাকে, কারণ তার ওয়েট বেড়ে যাবে। তার ওয়েট বেড়ে গেলে তার অ্যাকসেপ্টেবিলিটি কমে যাবে। এখন তো ধরো সৌন্দর্য নির্ভর সমাজ, তোমার নিজের দায়িত্ব নিজেকে নিতে হবে। বাপ মা তোমাকে একেবারে 10 গ্রাম চষিয়ানি একটা পার্টনার এনে দিবে জীবন সঙ্গী, তা তো না। ইউ হ্যাভ টু কালেক্ট ইউর ওন। সুতরাং তোমার শরীরের যত্ন, তোমার ইয়থনেস, তোমার ফেয়ারনেস তোমাকে জোগাড় করতে হবে। সুতরাং যারা গোপনে গোপনে প্রায় ডায়েটিং করে আমরা বুঝি, কিন্তু সামনে স্বীকার করে না, না স্যার আমি খাই ঠিক মতো। তাহলে কথাগুলো বললাম এই জন্যই যে মনে রাখতে হবে অ্যানোরেক্সিয়া। খাওয়া বন্ধ করলে ওয়েট কমে যাবে। এবং বাইগোনেটের কাজ হলো অ্যানোরেক্সিয়া সৃষ্টি করা। আর বাইগোনেটের অনেক বড় সাইড ইফেক্ট যেটা না বললে এক্সামিনার মাইন্ড করবে, সেটা কি? ল্যাকটিক অ্যাসিডোসিস। ল্যাকটিক অ্যাসিডোসিস one of the another important side effect of বাইগোনাইট। বাইগোনাইটের উদাহরণ হলো ম্যাটফর্মিন, ফ্যানফর্মিন। ফ্যানফর্মিন বাজার থেকে তুলে নেওয়া হয়েছে কি জন্য? সে অ্যাসিডোসিস করে, ল্যাকটিক অ্যাসিডোসিস করে। এখানে স্যার আমাদের ক্লাস আছে। অন্য ক্লাস আছে না? তোমাদের সময় প্রায় শেষ হয়ে এসছে আমার কাছে। ও 59। আমি এখন ইয়েটা নেই, তোমাদের পার্সেন্টেজটা নেই। ডায়াবেটিস সম্পর্কে বললে দিনের পর দিনও শেষ হবে না, তবে যেগুলো না বললে না এগুলো বলতে হচ্ছে। রুল নাম্বার 1, 2 Present, sir. লিজা। Present, sir. রুল নাম্বার 3, Present, sir. রুল নাম্বার 4,